আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। খোলা বয়ানের আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে একজন গেস্টের সাথে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আজমান জাওয়াদ ভাই, আপনাকে স্বাগতম। তো ভাইয়া, আমরা একটু কথা বলবো হচ্ছে, আপনি তো ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে অনেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকে, সবাই চায় ফুল ফান্ড বা যতটুকু সম্ভব স্কলারশিপ পাওয়ার। আপনার বিষয়টা একটু সবাইকে যদি বলতেন, যেমন ধরেন আপনি এইচএসসির পরে কিভাবে করেছেন, এবং আমরা তো জানি যে আপনি আইএলসে অনেক ভালো স্কোর করেছেন 8.5। তো ওভারঅল জার্নিটা কেমন ছিল আর কি এইচএসসির পরে? আচ্ছা, সবাই এটা ডিফার করে পার্সন টু পার্সন, আসলে মানুষের কীরকম লাগে। অনেকজন আছে যে কি সেট ডিটারমেন্ট যে বাংলাদেশে পড়ালেখা করবে, আবার অনেকজন আছে বাইরে যাবে। অনেকজন ওদের লাক ট্রাই করে দোনোটাতে অ্যাপ্লাই করে, যে যেটাতে হয়ে যায় সেটাতে চলে যেতে চায়। কিন্তু আমি বলবো যে কি, যদি বিদেশে পড়তে যেতেই হয়, এটা যদি ডিসাইড কেউ করে ইন কলেজের ফার্স্ট ইয়ারে বা লাস্ট ইয়ারে যখনই হোক, তখন হচ্ছে যে কি একটা ডিটারমিনেশন থাকতে হয় আর একটা প্ল্যানিং থাকতে হয়। যেমন সবারই আমার মনে হয় নিজের রিসার্চ করা উচিত, রিসার্চ করার পরে অন্যদের থেকে হেল্প খোঁজা উচিত আর কি। এক্স্যাক্টলি। তো আমিও সেটা করছি, অনেক জনের কাছে গেছিলাম, যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না। তারপর আমি নিজেই রিসার্চ করলাম, আপনার থেকে কিছু সাজেশনস নিয়েছিলাম, যেহেতু আপনি আমার আমার ফ্রেন্ডের কাজিন। জি জি। তো আপনি যেভাবে বলছেন আমি ওভাবে রিসার্চ করছি। তারপরে দেখি যে কি আসলেই যদি আইএলস আর এসএটি আর এইচএসসিতে ভালো গ্রেডস থাকে, তাহলে সে অনেক জায়গায় ভালো স্কলারশিপ পাওয়া যায়। তো আমি ওই একাডেমিক অ্যাপ্রোচটাই নিছি, কারণ আমরা যে ছোটোকালে যেই এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমাদের তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার এত অপরচুনিটিস ছিল না, যেহেতু প্রাইভেট স্কুলে ছিলাম আমরা সবাই। বাট স্টিল একাডেমিক অ্যাপ্রোচটা অনেক ভালো। একাডেমিক গ্রেডসের উপর ফোকাস করে অনেক জায়গা থেকে স্কলারশিপ ক্লেম করছি আর কি। বেসিক্যালি এটা একটু জাস্ট রিসার্চ করতে হয়। বুঝতে পারছি। তাহলে ভাই আপনার যে এসএটি স্কোর কত ছিল জানি আপনার? আমার সিটি ছিল 1520, 1600। ভেরি গুড স্কোর, মাশাআল্লাহ। তো তাহলে আইএলস এবং এসএটি মিলে আপনার জন্য মোটামুটি ওয়ার্ল্ডের টপ এনি ইউনিভার্সিটি বলতে গেলে ওপেন ছিল। তো সেক্ষেত্রে আপনি এখন আছেন হাঙ্গেরিতে। তো আপনি হারবিন এবং সিচুয়ান থেকেও পেয়েছিলেন ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। মালয়েশিয়াতেও পেয়েছিলেন। মালয়েশিয়ার ইউনিভার্সিটিটা একটু যদি মালয়েশিয়াতে দুইটা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম। একটা হচ্ছে কি এপিইউ, এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি। বাট এটা হচ্ছে যে কি ওদের পলিসিতে নাই যে কাউকে স্কলারশিপ দেবে 50%-এর উপরে। ওকে ওকে। স্টিল অ্যাফোর্ডেবল ছিল 50% হলো, বাট আমি যেতে চাই না, যেহেতু আমি জানি স্কলারশিপ ভালো পাওয়া যাবে। আর একটা ছিল এক্সএমইউএম, এটা হচ্ছে শামেন ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। এটা চায়নার সাথে জয়েন, রাইট। সো এখন অনেকেই ধরেন এইচএসসি দিচ্ছে, তো পরবর্তীতে বাংলাদেশে আমিও নিজেও যদি এডুকেশন লাইনে আছি, সবাইকে সাজেস্ট করি যে বাংলাদেশের পরীক্ষাগুলো দিয়ে এর পরে একটা অ্যাটেম্প নিতে। তো এখানে স্কিলস বলতে বিদেশে তো আপনি এখন 1.5 বছর হচ্ছে নাকি 1 বছর? 1 বছর। তো কি দেখলেন রিসেন্টলি, কি স্কিলস থাকলে ওখানে কোপ করতে একটু সুবিধা হয়? ফার্স্ট হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। এটা হচ্ছে যে একটা ওভারলুক সাইকোলজিক্যাল স্কিল আর কি, যেটা মানুষ মনে করে যে কি আমি একটু প্রোগ্রামিংয়ে ভালো হই, একটু ডিজাইনে ভালো হই, অনেক টেকনিক্যাল স্কিলস অ্যাকোয়ার করে হয়তো আমার বিদেশে জীবন ইজিয়ার হবে। কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় স্কিল আর কি। তা আমার মনে হয় যে কি যে কারো সোশ্যাল সার্ভিসেস বা বাংলাদেশে থাকা অবস্থায় গিয়ে মানুষের সাথে কথা বলা, কোনো ডিবেটে বা কোনো প্রোগ্রামে অ্যাটলিস্ট একবার হলেও লাইফে স্পিচ দেওয়া উচিত। এটা আমি করি নাই অবভিয়াসলি, বাট আমি এটা সাজেস্ট করবো, আর আই উইশ এটা আমি করতাম। বুঝতে পারছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি বেসিক্যালি। আর আপনি তো মোটামুটি যতটুকু জানি যে ফরেন কিছু কাজ করতেন ফ্রিল্যান্সিং বা এতে, এর ক্ষেত্রে আপনার ওই জিনিসটা মনে হয় ইজি ছিল একটু, মোটামুটি কমিউনিকেট করা নাকি? ইজি ছিল বলতে আমরা তো সবাই, আমার বাসায় সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করেছে, আর আমার আব্বু হচ্ছে ইংলিশ প্রফেসর। তা ছোটকাল থেকে ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজের এক্সপোজার ছিল, তাই মানুষের সাথে কথা বলতে এত প্রবলেম হতো না আর কি, স্পেশালি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসের সাথে। এটা হেল্প করছে। আর ধরেন কালচার শকের বিষয়টা যদি একটু বলতেন। কালচার শক হচ্ছে যে কি, ফার্স্ট অফ অল আমি যে সিটিতে আছি, বুডাপেস্ট, হাঙ্গেরির ক্যাপিটাল। বুডাপেস্ট হচ্ছে একটা নিকনেম আছে, এটা হচ্ছে দ্য হলিউড সিটি অফ ইউরোপ। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এটা কেন, কারণ হচ্ছে যে কি ইস্টার্ন ইউরোপে বুডাপেস্ট আছে, কয়েকজন আর্গিউ করবে সেন্ট্রাল ইউরোপ, বাট স্টিল ইস্টার্ন ইউরোপে বুডাপেস্ট হাঙ্গেরি যে আছে সিটিটা, এটা অনেক চিপ, লাইক ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে অনেক চিপ। যে জিনিসটা আপনি জার্মানিতে বা ফ্রান্সে বা ডেনমার্কে 10 ইউরোতে পাবেন, এটা হাঙ্গেরিতে 1-2 ইউরোতে পেয়ে যাবেন। আর ওখান থেকে এখানে আসতে
বেশি খরচ নাই, মানে 10 ইউরো 15 ইউরো দিয়ে একটা বাস নিয়ে আপনি চলে আসতে পারবেন জার্মানি থেকে হাঙ্গেরি। তো হাঙ্গেরি হচ্ছে বেসিক্যালি একটা হাব স্পট অনেকগুলো ইন্টারন্যাশনাল মানুষের জন্য, এশিয়ান বলেন, ককেশিয়ান, তারপরে আমেরিকান, ইউরোপিয়ান, সবাই ওখানে আসে। আর হচ্ছে কি আপনি এক এক কালচারের ব্যাপারে যখন জানবেন তখন দেখবেন যে কি ওদের লাইফগুলো আসলে অনেক ডিফারেন্ট। মেইন স্ট্রিম মিডিয়াতে যেটা শো করে এটা একদমই না। আপনি ওদের সাথে ইন্টারাক্ট করলে বুঝবেন যে ওদের চাইল্ডহুড একরকম ছিল, ওদের এখনকার দেশের সিচুয়েশন আরেক রকম। এখন আরেকটা জিনিস যেটা মানে আমি নিজেও যখন ছিলাম ইউকেতে 2013-এর কথা বলতেছি, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনাদের জন্য যদিও। আমরা ট্রেন্ড করি কি বাংলাদেশ গিয়ে বাংলাদেশের যে একটা এনভায়রনমেন্ট খোঁজার, কমফোর্ট জোনে থাকার চেষ্টা করি। মানে অনেক হয়তো এটা একটা হোমসিকনেস থেকে আসে বলেন, হতে পারে সবাই একসাথে বাংলা খাবার খাচ্ছি, টু সাম এক্সটেন্ট ওকে, বাট এটাকে যদি আমরা শুধুই একমাত্র মানুষের মানে কমিউনিকেশন মিডিয়াম বানাই ফেলি, অন্যদের সাথে না মিশি, এটার কি ইম্প্যাক্ট পড়ে মনে করেন? ওয়েল, এটা অনেক ভালো একটা পয়েন্ট, কারণ মানুষ, এটার ফার্স্ট ইনস্টিংক্ট অবভিয়াসলি মানুষকে সেফটির জন্য বাঙালি খুঁজবে। রাইট রাইট রাইট। বাট যারাই অ্যাপ্লাই করতেছে আমি ওদেরকে আর্জ করবো একটা জিনিস মনে রাখার জন্য, দ্যাট আপনি যেহেতু একা হিসাবে যাচ্ছেন, আপনার আম্মু আব্বু আপনার সাথে যাচ্ছে না, আপনি 2টা 23 কেজি সুটকেস নিয়ে জীবন গুছাই ওখানে চলে যাচ্ছেন, বাকি 4 বছর 5 বছর যত বছর পড়ালেখা করেন, তো আপনি যেমন অ্যালোন, আপনার আগে পরে যত সব বাঙালি আসছে ওরাও সবাই অ্যালোন, ওরাও এরকম সলেস খুঁজতেছে। আর সবাই লাইক ফ্রি বা ভালো মেন্টালিটির মানুষ হয় না। অনেকজন আছে যে কি একটা যদি একটা অপরচুনিটি দেখে যায় আপনার থেকে নিয়ে ফেলতে পারবে, ওটা ওরা নিয়ে ফেলবে। কারণ বাংলাদেশিরা বাই নেচার অনেক কম্পিটিটিভ। আমাদের বাংলাদেশের অবস্থা তো দেখতেছেন যে কেউ একটা লাইনে দাঁড়ালেও একজন আরেকজনের আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমন না যে কি খারাপ বাঙালি সব জায়গায় ভালো আছে, এটাই। কিন্তু আমার মনে হয় না যে কি শুধু বাঙালিদের সাথে সীমাবদ্ধ থাকা উচিত, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য তো টাকা খরচ করে যাচ্ছি, আমাদের উচিত লাইক অ্যাটলিস্ট 70% অফ আওয়ার টাইম আমরা ইন্টারন্যাশনাল মানুষের সাথে কাটানো, যে ওদের লাইফ কীরকম, দেশের বাইরে জীবন কীরকম এটা জানার। আর ওয়েদারটা কেমন এখন ওখানে, বা ওভারঅল কীরকম? ওয়েদারটা পুরো একটা স্পেকট্রাম ভাই, কারণ আপনি যত ওয়েস্টের দিকে যাবেন তত ঠান্ডা হতে থাকবে, নর্থের দিকে গেলেও ঠান্ডা হতে থাকবে, সাউথ আর ইস্টের দিকে একটু কম ঠান্ডা। যেমন আমি বুডাপেস্টে আছি, আমার লোয়েস্ট টেম্পারেচার আমি দেখছি মনে হয় -20। আচ্ছা আচ্ছা, -20 কোয়াইট হাই। আমরা ইউকেতে যেটা -4 পর্যন্ত পাইছিলাম আর কি। হ্যাঁ, তাহলে আচ্ছা, ওভারঅল যারা ধরেন ফুল ফান্ড নিয়ে অ্যাপ্রোচ করতে যাচ্ছে বাইরের দেশে, তাদের জন্য যদি একদম শর্টে কিছু বলতেন। আচ্ছা, সো ফার্স্ট জিনিস হচ্ছে কি, যেটা বললাম রিসার্চ করতে নিজের, কিন্তু অবভিয়াসলি প্রফেশনাল হেল্প নাই বলতে চলবে না, লাগবে। যেমন অবভিয়াসলি আমি আপনাকে ক্রেডিট দিতে হবে, আমি আসলে হাঙ্গেরির ব্যাপারে কিছু জানতাম না। আমি যখন IELTS 8.5 পেয়েছি, আমাকে সবাই বলতেছে যে কি আমেরিকা ট্রাই করো, ইউকে ট্রাই করো, অস্ট্রেলিয়া ট্রাই করো, মানে নর্মাল বাংলাদেশি প্রপাগান্ডা যে বলে এগুলোতে চলে যাও, সেটেল হয়ে যাও। আমার গোল তো ওটা ছিল, আমার গোল ছিল যে কি ভালো মতো এডুকেশন পেতে হবে, সেটেলমেন্টের জিনিসটা পরে দেখা যায়। তো আমি তখন আপনার কাছে আসছিলাম, আপনি বলছেন যে কি ভাই আপনি না পাইলে কে পাবে হাঙ্গেরিতে স্কলারশিপ, আমার এটা মনে আছে। তখনই আমি হাঙ্গেরি নিয়ে একটু রিসার্চ করছিলাম। তারপর আপনি আর ইফতি ভাই আমাকে রেকমেন্ড করছিলেন যে কি চায়নাতে অ্যাপ্লাই করতে। এটা খুবই আন্ডাররেটেড, মানে মানুষও মনে করে যে চায়না, না চায়নাকে মানুষ দেখে না, কারণ চায়না নিজেকে দেখতে দেয় না, মেইন স্ট্রিম মিডিয়াতে নাই ওরা অনেক অ্যাডভান্স, লাইক অনেক, চায়না একটা আলাদা দুনিয়া বলা যায়। এটাও আমি আসলে জানতাম না, ইফতি ভাই আমাকে যেভাবে বলছে আর কি। তারপরে আমি আসলে দেখলাম ভালো ভালো অপরচুনিটিস আছে, এরপরে অ্যাপ্লাই করছি। কিন্তু হ্যাঁ, ডু ইউর রিসার্চ বাট সিক প্রফেশনাল হেল্প, এটাই বলবো আমি মানুষকে। আর একদম মাস্ট যে স্কিলস বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে, যেমন কুকিং টাইপের বা এই টাইপের, এরকম কিছু আছে আপনার? আচ্ছা, সাজেশন। হ্যাঁ, কুকিং আমি পারতাম না, ওখানে গিয়ে ইন্টারন্যাশনাল কিউজিন শিখছি আমি, কিন্তু বাংলা রান্না করতে পারি না। আচ্ছা, অন্য ফ্রেঞ্চ রান্না, টার্কিশ রান্না এগুলো পারি, কিন্তু বাংলা রান্না করতে পারি না। কয়েকটা স্কিল, ইফ ইউ নো ড্রাইভিং আসলে কাজে দেয়, মাঝে মাঝে সিচুয়েশনসে কাজে দেয়। সুইমিং, অনেকজন কিন্তু সুইমিং পারে না, আমি নিজে পারি না। এরপরে আরও আছে, যেমন ইংলিশ স্পিকিং তো মাস্ট, ডাজন্ট ম্যাটার আপনি আইএলটিএস কত পাইছেন, যখন একটা নেটিভ স্পিকারের সাথে প্রথমবার কথা বলতে যাবেন জড়তা থেকে যাবে। এছাড়া আরেকটা আমি বলবো যে কি, ফাইন্যান্সেস ম্যানেজ করা শেখা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম সেমিস্টারে টাকা দেখবেন বার্ন আউট হয়ে গেছে। আর হচ্ছে আমরা একটা নতুন এনভায়রনমেন্টে গেছি, মনে হতে পারে যে অনেক কিছু লাগবে, বা অনেক কিছু যেগুলো বাংলাদেশে ইজিলি পাওয়া যেত না, ওটা এখন অ্যাক্সেসিবল মনে হচ্ছে, বাট বাজেট না করলে জিনিসটা চাপ হয়ে যায় আর কি।
তো থ্যাংক ইউ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলে ভিডিওটা শেয়ার করবেন। আর এইচএসসি রেজাল্ট দিবে অগস্টের 10 তারিখ সম্ভবত। তো বাংলাদেশ থেকে যারা এক্সাম দিবেন, ভেরি গুড, পাবলিক এক্সাম সবাইকে আমি সাজেস্ট করি আগে বাংলাদেশে এক্সাম দিবেন। যদি মাথায় থাকে বাইরে যাবেন, ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ডসেট ভেরি স্ট্রং, কারণ এটা মানে সবার মানে কাপ অফ টি না আর কি। সো যদি একটু সময় দেওয়া যায় পাশাপাশি তাহলে এটা সম্ভব। তো ধন্যবাদ, নেক্সট এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।